এই যে টাকগুলার অনেক ক্ষেত্রে হেডলাইটও থাকে না, মানে হেডলাইট যদি দেখাও যায় কিন্তু হেডলাইট ভিতরে কাটা, বা রাত্রিবেলা অনেক সময় চলে এক হেডলাইট আছে আর এক হেডলাইট নাই, এক হেডলাইট জ্বালায় চলে। রাত্রিবেলা যখন এক হেডলাইট জ্বালায় তখন মনে হয় যে একটা সিঙ্গেল কোনো মোটর সাইকেল আসতেছে। তো আমার মেয়ে শুধু গিফট করে যে তাকে নাকি গিফট কিনে দিতে হবে, এই জন্যে যাচ্ছি যেহেতু শ্বশুরবাড়ির মেয়ের কাছে। বড় মেয়ে শুধু গিফট করে, এই জন্যে বড় মেয়ের জন্য কিছু কিনে নিতে হবে। তো এই জন্য আসলাম টেস্টি ট্রিটে, এখান থেকে বড় মেয়ের জন্য আর হলো আমার শালার জন্য দেখি কিছু কিনা যায় কিনা। ভাইয়া একটা সাব স্যান্ডউইচ দিন, আর হলো ভাইয়া 2টা সাব স্যান্ডউইচ দেন। হ্যাঁ 2টা দেন, পার্সেল দিয়ে দেন। কেকের অনেক দাম, মাত্র 300 গ্রাম কেকের দাম 650 টাকা, 500 গ্রামের দাম 950, 1700 টাকা 1 কেজির দাম। অনেক দাম কেকের। হয়েছে না ভাই আমার? 2টা কত? 340 টাকা। হ্যাঁ ঠিক আছে। পূর্ণ 100 টাকার দেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। আজকে বাইক নিয়ে বের হলাম। সকালে মাদ্রাসায় ভর্তির কাজ যখন করতেছিলাম তখন হঠাৎ ওয়াইফ ফোন দিল যে আম্মা আমার শালাকে দেখতে যাবে, শালা নাকি অসুস্থ মাদ্রাসায়, এই জন্যে আসেন বাড়িতে, একা 2জন বাচ্চা একা সামাল দিতে পারবো না, তো জোরের পরে আইসেন। এই জন্যে আজকে আবার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো আসলেই একা 2টা বাচ্চা সামাল দেওয়া মুশকিল, কারণ দুজনই 2 বছরের কম বয়স। একজনের বয়স 2 বছর আর একজনের 13 মাস বা 14 মাস মাত্র। তো যেহেতু আম্মা যাবে মাদ্রাসায়, এই জন্য আমি জোহরের পরেই বাইক নিয়ে বের হয়ে গেলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে দুজনই গিফট করে যে গিফট দিতে হবে তাদেরকে, এই জন্য গেলেই কিছু নিয়ে যাইতে হয়, গিফটের মতো প্যাকেট করে নিয়ে যাইতে হয়, প্যাকেট দিলেই খুব খুশি। তো এই জন্যে আগে টেস্টি ট্রিট থেকে 2টা সাব স্যান্ডউইচ নিয়ে নিলাম। একটা শালার জন্য পাঠাবো, আর 2টা আর একটা মাঝখান দিয়ে ভাগ করা আছে, এটা 2 মেয়ে খাবে। আজকে গাড়ি নিয়ে বের হতাম, ওয়াই বলছিল যে আজকে গাড়ি নিয়ে আসেন, তো আজকে বাড়ি আসবো, মানে গোবিন্দল আসবে আর কি, আমার বাড়ি আসবে বাচ্চা কাচ্চা নিয়ে। অনেকদিন ঠাকুর ঈদের আগে গেছে, এখন আজকে প্রায় 20 দিনের কাছাকাছি হয়ে গেছে শ্বশুরবাড়িতে। মাঝখানে শুধু 4 দিনের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। তো এখন বাড়িতে আসবে, আগামীকাল আসার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু যাব ওখানে, আমি আম্মা যেহেতু বাইরে যাবে আমি যাব, এই জন্যে বলছি তাহলে আজকে যেহেতু যাবই তো আজকে একবার নিয়ে আসবো। এই জন্য বলছিল যে তাহলে গাড়ি নিয়ে আসার জন্য, কিন্তু গাড়ি একটা কাজে এক জায়গায় উত্তরা যাবে, বড় ভাই নিয়ে যাবে।
তো এই জন্যে গাড়ি নাই, তো বলছে তাই এই জন্যে মোটরসাইকেল নিয়ে বের হলাম। গাড়ি যদি থাকতো তাহলে গাড়ি নিয়ে যাইতাম এবং ওদেরকে নিয়ে আসতাম। যেহেতু মোটরসাইকেল নিয়ে যাইতেছি এই জন্য ওদেরকেও আজকে আনতে পারবো না মনে হয়। অটোতে আসতে হবে, কিন্তু অটোতে আমি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব ভয় লাগে। অটো এই রাস্তায় যেভাবে চলে আমি অটোতে চড়তে চাই না, খুব সহজে অটোতে আমি চড়ি না। এখানে বাসে যাই, কিন্তু অটো বা সিএনজিতে আমি চড়তেই চাই না। তো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাড়িতে আসতে হয়, এই জন্যে মূলত গাড়ি কিনা ছিল আমার। এখন বাচ্চা কাচ্চা নিয়ে যদি অটোতেই আসি তাহলে আর গাড়ি থাকার কী লাভ, ফায়দা কী? এই জন্যে আজকে আর বাড়িতে আসবো না, কালকে আবার গাড়ি নিয়ে তাদেরকে আনতে যাইতে হবে। তো আজকে এটা হলো জয়মন্টপ থেকে হেমায়তপুরের রোড। তো আজকে যাব জয়মন্টপের মেন রাস্তা দিয়ে যাব না, মেন রাস্তা দিয়ে প্রচুর গাড়ি, অনেক গাড়ি, চাপ অনেক বেশি, এবং আজকে একটু রোদ, ওই জন্যে জয়মন্টপ থেকে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা একটু চাপানো, তবে গাছগাছালা বেশি, একটু রোদ কম, ওই রাস্তা দিয়ে যাবো আজকে। এই জন্য ঘুরলাম এখান থেকে, ঘুরে এখানে মমতাজের চক্ষু হাসপাতালের ওইখান দিয়ে একটা রাস্তা আছে, ওইখানে একবারে ধল্লা যায় উঠে, সেই রাস্তা দিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওখানকার রাস্তাটা আসলে কেমন। আমি অনেকদিন আগে গেছি, অনেকদিন যাবত যাই না, এখন কী আর রাস্তার অবস্থাটা কী আছে দেখব। এই হলো ঢুকলাম সেই রাস্তা, এটা হলো জয়মন্টপের মমতাজ চক্ষু হাসপাতালের রোড। রাস্তাটা তো ভালো ছিল, এখন দেখা যায় ভাঙছে, যাইতে পারবো কি না, কত দূর ভাঙ্গা, কত দূর ভাঙছে ও ভাই, কত দূর ভাঙ্গা? যাবো তো ওইদিকেই, ধল্লা যাবো। অনেকদিন পরে যাইতেছিলাম, তো জানি না যে রাস্তা ভাঙ্গা, তা দিয়ে একবারে মানে নতুন ভাঙছে রাস্তা করার জন্য, তো পুরোটাই ভাঙ্গা হবে, এই জন্য ঘুরে আবার মেন রাস্তায় এখন যাইতে হবে। মেন রাস্তা দিয়ে যাইতেছি, এবং এই রোডের আরও একটা সবচেয়ে বড় সমস্যা আছে, সেটা হলো ট্রাক, ইটের ট্রাক, অন্য ট্রাক না, ইটের ট্রাকগুলো অনেক পুরাতন, প্রায় 90 সালের পূর্বের ট্রাক সেগুলো, এবং সেই ট্রাকগুলো শুধু চলে, ওই ট্রাকগুলোর হেডলাইট পর্যন্ত নাই। এমনি সব চাকা টাকা ঠিক থাকে, মানে গাড়ি চলতে পারে ইট নিয়ে, কিন্তু গাড়ির কোনো একটা সেফটি ফিচার, কোনো ফিচারই নাই। ইন্ডিকেটার নাই, হেডলাইট নাই, পিছনে ইন্ডিকেটার নাই, কোনো কিছুই নাই, দরজাও নাই, জ্বালানাও থাকে না অনেক সময়। এরপরও এই রোডে সেই গাড়িগুলো চলে, এবং সেই গাড়ির অ্যাক্সিডেন্টের পরিমাণ আরও বেশি। রাত্রিবেলায় চলে এবং দিনের বেলায় চলে, ইট নিয়ে বোঝা যাচ্ছে চলে, এবং সেই গাড়ির ড্রাইভারগুলো অধিকাংশ এলো অল্প বয়সী, এবং সেগুলা অনেক পুরাতন গাড়ি, পুরাটাই লোহার বডি, এই জন্যে তাদের কোনো ডর ভয় নাই যে গাড়ির কিছু হবে, এই জন্যে যেমন খুশি তেমনভাবে তারা চালায়। আমার চোখের সামনে এর আগে একটা ট্রাক দেখলাম যে নিচে পড়ে আছে, একবারে এই খাদের নিচে, এবং ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে এই রোডে অনেকগুলো মানুষ মারা গেছে। তো এই রোডে খতরনাক একটা যানবাহন হলো ইটের ট্রাকগুলা। ইটের ট্রাক দেখলে আগের থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন সবাই, যদি এই রোডে ঢোকেন কেউ। যে রুটটাতে আমি ঢুকছিলাম, ঢোকার চেষ্টা করছিলাম, যদি এদিক দিয়ে আসলাম বের হতাম তাহলে এই স্ট্যান্ড দিয়ে, ধল্লা বাজার স্ট্যান্ড দিয়ে এখান দিয়ে বের হইতাম। এই যে এই ট্রাকগুলার অনেক ক্ষেত্রে হেডলাইটও থাকে না, মানে হেডলাইট যদি দেখাও যায় কিন্তু হেডলাইট ভিতরে কাটা, বা রাত্রিবেলা অনেক সময় চলে এক হেডলাইট আছে আর এক হেডলাইট নাই, এক হেডলাইট জ্বালায় চলে। রাত্রিবেলা যখন এক হেডলাইট জ্বালায় তখন মনে হয় যে একটা সিঙ্গেল কোনো মোটর সাইকেল আসতেছে, আসলে যে ট্রাক আসতেছে বড় এটা বোঝা যায় না, শুধু মনে হয় যে মোটর সাইকেল আসছে, এই জন্যে ওটাও একটা দুর্ঘটনার কারণ হয়। কোনো সেফটি ফিচারই নাই, এমনকি এগুলো যদি পুলিশ টুলিশ ধরেও তাহলে অল্প কিছু টাকা পয়সা দিয়ে তারা
পার পেয়ে যায়, তার কিছু বলা হয় না। এবং অনেক ক্ষেত্রে এগুলা ইট ভাটায় চলে। তো ইট ভাটার যারা মালিক আছে তারা অনেক ক্ষেত্রে প্রভাবশালী হয়, এই জন্য পুলিশ তাদেরকে ওরকম কিছু বলে না। তো আমি প্রায় চলে এসেছি দিনানাঙ্গি আমার শ্বশুরবাড়ি। তো আমি চলে এসেছি শ্বশুরবাড়ির গেটের সামনে। আমার বাচ্চা কাচ্চারা হয়তো ঘুমে আছে আজকে, এই জন্য গেটে আসবে কিনা